রকে আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা। দুপুরে টেবিলে ঝুঁকে লিখছিলাম কবিতা, তুমি ঘরে এসে দাঁড়ালে টেবিলের পাশে। আজ আরও এক কবিকে নিয়ে কথা হবে। তার আগে সকল বন্ধুকে জানাই দুই হুজুরের আরও একটা নতুন পর্বে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগতম। শুরু করছি দুই হুজুরের গপ্প। আর আজ আমার সঙ্গে রয়েছে এই যুগের বিশিষ্ট কবি তৃষা চক্রবর্তী। তৃষা, তোমার স্বাগত জানাই। নমস্কার। এই যে শুরুতেই বন্ধুদের বললাম যে কবি তৃষা চক্রবর্তীর সঙ্গে আজ আমরা আড্ডা দেব, তো এই যে কবি হয়ে ওঠার পেছনের গল্পটা একটু শুনবো শুরুতেই। আমার প্রথম কবিতা লেখা, সেটা 14 বছর বয়সে ক্লাস 8-এ পড়তে আমি বেড়াতে গিয়েছিলাম দার্জিলিং। তো সেখানে কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় দেখে প্রথম আমার টাইগার হিলের, আচ্ছা, সেইটা দেখে আমার প্রথম মনে হয় যে এটার যে অনুভূতি আমার হচ্ছে সেটাকে প্রকাশ করার যথেষ্ট শব্দ আমার কাছে নেই। সেটা প্রকাশ করার জন্য একটা লেখা লিখেছিলাম। সেটা কি হয়েছিল এখন আজকে এসে সেটাকে আর কবিতা বলবো কিনা জানি না, কিন্তু সেটাই হচ্ছে প্রথম লেখা। আচ্ছা। তারপর ক্লাস 12 এই পর্যন্ত মোটামুটি কম বেশি প্রেমের কবিতা, ভালো লাগার কবিতা এরকম লেখা হয়েছে। গ্র্যাজুয়েশনে পড়ার সময় থেকে মানে 18 বছরের পরে আমি লেখা শুরু করেছিলাম প্রথমে গদ্য দিয়ে। আচ্ছা, গদ্য দিয়ে লেখা শুরু করে ছোট ছোট গদ্য, মূলত সোশ্যাল মিডিয়া বা ফেসবুক এই সমস্ত জায়গায় লেখা শুরু করে আমি দেখলাম যে যা মনে ভাবনা আসছে সেটাকে আমি গদ্যে লিখছি, এবং লিখতে লিখতে কোথাও সেটা এই গদ্য এবং কবিতার যে আলাদা ব্যঞ্জনা, উপমা, তার যে ব্যবহার, গদ্যটা কোথাও গিয়ে সেই কবিতায় মার্চ করে যাচ্ছে। মানে গদ্যের ব্যঞ্জনা বা তার ধর্মটা কোথাও গিয়ে কবিতার যে ব্যঞ্জনা বা ওই শব্দ কিছু কবিতায় থাকে সেটার মধ্যে মিলেমিশে যাচ্ছে। তো সেখান থেকে আমার কবিতায় শিফট করা হলো, মানে মোটামুটি ওই 18 বছরের পর থেকে। এই যে তুমি কাঞ্চনজঙ্ঘার কথা বলছিলে, তোমার সঙ্গে যখন আমি কথা বলছিলাম তুমি বলেছিলে যে তোমার পাহাড়ে ঘুরতে ভীষণ ভালো লাগে। তো সেটাই কি প্রথম 14 বছর বয়সে পাহাড়ে গিয়ে পাহাড়ের প্রেমে পড়া? সেটা হ্যাঁ, মানে সূর্যোদয় দেখাটা পাহাড়ে গিয়ে প্রথম। তার আগে পাহাড়ে গেছি, কিন্তু ওই কাঞ্চনজঙ্ঘাও প্রথমবার দেখা, এবং ওই স্লিপিং বুদ্ধা যেটাকে বলা হয় বিউটি, সেটাও প্রথমবার দেখা, এবং পাহাড়ের বরফের ওপর সূর্যের কিরণ এসে পড়ছে সেইটাও অসাধারণ দৃশ্য, প্রথমবার ওইটা দেখা। এবং তারপর আমার মনে হয়েছিল যে এটাকে ছাড়া যাবে না, এটাকে লিখতে হবে, কিন্তু বলতে হবে বা লিখতে হবে, কিন্তু আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ফলে আমাকে কবিতায় যেটা আমরা করি, যে যেটা বলতে চাই সেটার পেছনে আরো অন্যান্য নানা রকম কিছু করে আসলে আমরা অন্য কিছু বলতে চাইছি একটা কথা, অথচ সেটাকে আরো নানা উপমা দিয়ে আরো নানা কিছু করে সেখানে পৌঁছানোর চেষ্টা করি। পৌঁছানো তো আসলে যায় না, মানে কবিতা আমরা একটা কিছু ধরার চেষ্টা করি। তো এটা আমি বুঝতে পেরেছিলাম যে ওই সৌন্দর্যটাকে ধরা যাবে না, তো আমাকে ওই রকম একটা কিছু করতে হবে যেটা তো আমি হয়তো ধরতে পারবো না, কিন্তু ওই ধরার চেষ্টাটুকু থাকবে। সেটাই, মানে এর আগেও হয়তো আমি অনেকবার বলেছি যে যিনি কবিতা লিখছেন বা যিনি রচনা করছেন, তিনি ছাড়া সেই কবিতার বা সেই লেখার আসল যে মানে সেটা কিন্তু কেউ বুঝতে পারে না সচরাচর। হ্যাঁ, এটা মানে দেখো, যিনি লিখছেন তিনি তো একরকম ভেবে লিখছেন বটে। এই যে আমি যেমন তোমাকে বললাম যে মানে যে কবিতাটি এখন হারিয়েই গেছে, ওই ক্লাস 8-এর কবিতাটি, তো ওটা যদি এখন কেউ বের করে পড়ে সে হয়তো বুঝতেও পারবে না যে কি এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে, কেন লেখা। ওটার কবিতার মুহূর্ত বলে শঙ্খ ঘোষের একটি চমৎকার বই আছে। তো কবিতার মুহূর্ত, কোন মুহূর্তে কবিতা তৈরি হচ্ছে এক্স্যাক্টলি সেটা কবি জানেন, কিন্তু ওই যেটা তুমি বলছিলে না আসল মানে, এবার আসল মানেটাতে পৌঁছানো সম্ভবত দরকার নেই। মানে
সেটা কবির মধ্যেই থাক। হ্যাঁ, মানে পাঠক যদি পড়ে আরো ভিন্ন ভিন্ন মানে তৈরি করতে না পারেন, তাহলে গিয়ে কোথাও মনে হয় যে কবিতাটা লেখাটাই ব্যর্থ কবিতার হলো। ম্যাজিকটা নষ্ট হয়ে যায়। একদম, মানে পাঠক যদি কানেক্ট করতে পারেন, মানে আমি দেখেছি কাঞ্চনজঙ্ঘা, আমি দেখেছি একরকম সূর্যোদয়, যারা পড়ছেন তারা হয়তো কোনোদিন কাঞ্চনজঙ্ঘাই দেখেননি, এরকম হতে পারে, কিন্তু তাদেরও পড়ে যদি তারা এটা দৃশ্যত কল্পনায় তারা যদি ওটা দেখতে পান যে কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় হচ্ছে, বা অন্য কিছু দেখতে পান, অন্য যে কোনো দৃশ্য দেখতে যদি পান আমার লেখা পড়ে, সেটুকুই প্রাপ্য। সেটুকুই সার্থক। আচ্ছা, এখনো পর্যন্ত তোমার সবচেয়ে সমাদৃত হয়েছে সেরকম কবিতা? এখনো পর্যন্ত সবচেয়ে সমাদৃত বলতে আমার কাছে যেটা পৌঁছেছে, মানে আমাকে যে বিভিন্ন কবিতা পাঠের আসরে বা বন্ধুরা, এমন অনেক পাঠক আছেন যাদেরকে হয়তো আমি চিনিও না, সব সময় তাদের সাথে কথা হয় না, কিন্তু যতটুকু কথা হয়েছে তার মধ্যেখানে একটা কবিতা আমার একদম শেষে 2025-এর জানুয়ারি বইমেলায় যে বইটি বেরিয়েছে, দূরের ময়নাদ্বীপ, তার একটি কবিতা যার নাম আফগানিস্তান। সেই কবিতাটি মানে প্রচুর লোক আমাকে বলেছেন যে তাদেরকে খুব ছুঁয়ে গেছে এই কবিতাটি। এই কবিতাটা কি একটু শুনতে পারি? আচ্ছা, আফগানিস্তান কবিতা। এ প্রস্তাব যখন লেখা হচ্ছে, পৃথিবীর অন্য প্রান্তে খুন হচ্ছেন কবি, নিষিদ্ধ হচ্ছে সিনেমা, মেয়েদের অনাবৃত পোশাক, এমনকি পদশব্দ, মাথায় ধোঁয়া ধোঁয়া ওঠে, চক্কর খেয়ে নিজেরই লালা আর বমির মাঝে বেসিনে মুন্ডুটা গড়াগড়ি যায়। তাই দেখে কি হেসে ওঠে মহাকাল? এই ভীত, সন্ত্রস্ত আর কাঁপতে থাকা 26 বছরের পুরনো ঘুণ ধরা মাথা তোমার কাজে লাগবে দেবী? বন্ধু বলেন কবিতা আসলে বোগাস, এসবের কোনো অর্থ নেই, বস্তুগত। হা প্রেম, হা বস্তু। কিভাবে বোঝাই শীতকার শব্দের চেয়েও প্রিয় রমণ সঙ্গী অক্ষর, কালো কালো শ্রীরামপুর মিশন, ছাপার মেশিন, শব্দ হচ্ছে ক্রমাগত, কি নিখুঁত তার চাল। একসঙ্গে অনেকক্ষণ শুনলে মনে হবে কিছুই হচ্ছে না, যেমন ফ্যানের আওয়াজ, যেমন আফগানিস্তান। অসাধারণ সত্যি। জানি এই প্রশ্নটা করা মানে প্রয়োজন নেই, তাও প্রশ্নটা করছি যে এই প্রেক্ষাপটটা নিয়ে একটু যদি বলো। আফগানিস্তান তো রয়েছে, বুঝতেই পারছো, কিন্তু আফগানিস্তানের থেকেও বেশি হচ্ছে আমার নিজের দেশ। এই যে নিষিদ্ধ হচ্ছে সিনেমা, নিষিদ্ধ হচ্ছে পোশাক, মেয়েদের রাতে বাইরে বেরোনো, মেয়েদের আটকে রাখা, মেয়েদের খোলা পোশাক, মানে ধর্ষণের অনেক রকম যুক্তি তো আমরা তৈরি করি, তার মধ্যে একটা তো প্রচলিত যুক্তি যে মেয়েটি জামা কাপড় ঠিকঠাক পরেনি তাই সে ধর্ষিত হয়েছে। এবং সিনেমা এখনো ভারতবর্ষে প্রচুর সিনেমা দেখানো হচ্ছে না, নিষিদ্ধ। তো শুধু আফগানিস্তান তো শুধু আফগানিস্তান নয়, আফগানিস্তানের আগে ওই যে শ্রীরামপুর মিশনের কথাটা আসে। আমার দেশের যে আমার বাংলা ভাষার, পশ্চিম বাংলা ভাষায় প্রথম বাংলা অক্ষর তৈরি হয়েছিল শ্রীরামপুর মিশনে, তো সেই ছাপার অক্ষর, সেই বাংলা ভাষা কোথাও গিয়ে এই প্রতিবাদটা যদি ওই ইতিহাসের সঙ্গে জুড়ে দেওয়া যায়, যে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে শ্রীরামপুর মিশনের ওই কালো কালো ছাপার মেশিন থেকে গল্প শুরু হয়েছিল, আজকে বাংলা ভাষা তো একটা যোগাযোগের মাধ্যম, সেই যোগাযোগের মাধ্যমে আজকে সিনেমায় পৌঁছে গেছে এবং সিনেমার প্রভূত উন্নতি হয়েছে, তো সেই সিনেমাও নিষিদ্ধ হচ্ছে। তো এই যে যাত্রা, এই যাত্রার মাঝখানে মেয়েরা এবং চারপাশের সমাজের আরো নানা যে সমস্ত দারিদ্র বলতে পারো, খারাপ বলতে পারো, যা তোমার কিছু রয়েছে, কথা শুনছি আর আমি চোখের সামনে সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি যেগুলো তুমি মনে করতে চাইলে এই মুহূর্তে এক একটা করে খবরের কাগজের এক এক দিনের ঘটনা, প্রত্যেক দিনই বোধহয় খবরের কাগজে একটা করে আমরা ঘটনা পাই, যেটার সাথে এটাকে মনে হয় যে সত্যি মাঝে মাঝে আমাদের ভাবতে অবাক লাগে যে কোন যুগে আমরা বাস করছি। তো সেই প্রসঙ্গে যাচ্ছি না, এবার একটু প্রসঙ্গ বদলাই। তুমি বাংলা ভাষার কথা বলছিলে, তোমার পড়াশোনা বাংলা নিয়ে, তুমি তো শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং সেটাও বাংলায়, এবং তার পাশাপাশি লেখালেখি চলছে, এই দুটোকে সামলাচ্ছ কিভাবে? আমার আসলে দুটো মনে হয় কোথাও গিয়ে পরিপূরক।
মানে আমি বর্তমানে দুটি কলেজে গেস্ট লেকচারার হিসেবে পড়াই, একটি ডায়মন্ড হারবারে আর একটি হাবড়ায়, মানে দুটি দুই প্রান্তে একদম। দুই প্রান্তে, হ্যাঁ। তো এই যে আমি ট্রেনে করে যাই, মানে এই দক্ষিণের ট্রেন, তার সেখানে লেডিসে যারা ওঠেন তাদের সঙ্গে আপাতভাবে বৃত্তগতভাবেই একটা দূরত্ব তো থেকে যায়, মানে যতই আমরা মনে করি যে তাদের সাথে মিশে যাওয়া যায় না, সেই দূর থেকেই এটা দেখি এবং অনুভব করি, এখনো অনুভব করি যে যাদের হয়ে আমি কথা বলতে চাইছি, যাদের কথা বলতে চাইছি, তাদের সাথে আমি মিশতে তো পারিনি। তো এই ট্রেন যাত্রা, মানে দুদিকের দু রকমের ট্রেন যাত্রা, ওই দিকের সাউথের দিকে এক রকমের অনুভূতি, আবার ওই দিকে আরেক রকম অনুভূতি, এবং তার সাথে প্রকৃতি। ডায়মন্ড হারবারের দিকে গেলেও তুমি সাংঘাতিক সবুজ, আর এদিকেও ওই সাংঘাতিক সবুজ দেখা যায়, এবং প্রচণ্ড নানা রকমের দৃশ্য। মানে হঠাৎ আমি একদিন দেখলাম যে একটা বাচ্চা মেয়ে, সে দৌড়ে দৌড়ে আসছে, মানে ট্রেন আসছে কোনো কারণ নেই, মানে বহুদিন বাদে আমি হঠাৎ দেখে খুশি, অপু দুর্গার সিনের মতো আর কি, যে একটি বাচ্চা মেয়ে সে দৌড়ে দৌড়ে আসছে এবং পিছনে তার ভাই, সেও দৌড়ে দৌড়ে আসছে, কোনো কারণ নেই, ট্রেন যাচ্ছে তারা দৌড়চ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই ছোট ছোট দৃশ্যগুলো কোথাও থেকে যায়। ওই যে কবিতার মুহূর্ত বলছিলে না, যে হয়তো হলো যে কোনো একটা ঘটনা আমাদেরকে ট্রিগার করে, যে কোনো একটা ঘটনা ঘটছে বা জীবনে কোনো একটা বিশেষ অনুভূতি এলো, এই যে তোমার সঙ্গে আমি এখন কথা বলছি, এইটাই ধরো একটা অনুভূতি তৈরি করছে, কিন্তু এটা কবিতার মুহূর্ত। কিন্তু কবিতাটার ভিতরে আমার যে সময় দাঁড়িয়ে আমি কবিতা লিখছি, আজকে আমার যত বছর বয়স, আমি সেই সময়ে দাঁড়িয়ে যদি লিখি, আমার তার আগের যতগুলি বছর আমি কাটিয়েছি, সেই সমস্তের স্মৃতি মিলেমিশে যায়। কখন কোথায় কোন স্মৃতি আসবে আমি জানি না। ইতিমধ্যে কটা বই হয়েছে তোমার? আমার এখনো পর্যন্ত 4টি বই হয়েছে। সবই কবিতার? হ্যাঁ। আচ্ছা, গদ্যের বই লেখার বা প্রবন্ধের বই লেখার ইচ্ছে? গদ্যের বই লেখার ইচ্ছে রয়েছে। প্রবন্ধের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে যে আমি পড়াই ঠিকই, কিন্তু আমি খুবই ফাঁকিবাজ। ফলে আমি একটা প্রবন্ধ লেখার জন্য যতটা জ্ঞান অর্জন এবং যোগ্যতার প্রয়োজন হয়, যতটা পড়াশুনো করে একটা প্রবন্ধ লেখা উচিত বলে আমি মনে করি, ততদূর পড়াশুনো আমি প্রত্যেক দিনই মনে হয় যে হয়নি, মানে যত পড়ি আমার ধারণা প্রত্যেকবারই মনে হবে যে যথেষ্ট পড়া হলো না একটা প্রবন্ধ লেখার। কিন্তু ব্যক্তিগত গদ্যের ক্ষেত্রে তো সেই ব্যাপারটা থাকে না। তো গদ্যের বই হয়তো একটা করতে পারে, আসতে পারে, আমরা উপহার পেতে পারি। আচ্ছা, তোমার প্রথম যে বইটা, সেই বইটা প্রকাশ হলো এবং তারপরের যে রিয়াকশন এবং তার যে জার্নি, তার যে লড়াই, সেটা নিয়ে একটু গল্পটা শুনবো। এটার কার্যত কোনো লড়াই আমাকে লড়তে হয়নি। মানে এটা ফেসবুকে আমি তো তোমাকে বললাম যে ধরো শুরুর দিকে আমি সোশ্যাল মিডিয়া যে লেখা দিতাম, সেই সময় আমার প্রথম বইটির নাম লিপি ছাড়া ক্ষত আছে কিছু। আচ্ছা, প্রথম বইয়ের কথা যখন উঠলো, তোমার প্রথম বই থেকে যদি একটা লেখা শোনাও। আচ্ছা, প্রথম বইয়ের আমার আসলে দুটো অংশ ছিল। একটা অংশের নাম, মানে কবিতার কোনো নাম ছিল না, আচ্ছা, কোনো কবিতারই কোনো নাম ছিল না, 1 2 3 4 করে কবিতার সংখ্যা দিয়ে চিহ্নিত করা ছিল। প্রথম যে অংশটা, প্রথম যে ভাগটা, তার নাম ছিল কবিতাই চিরকাল কবিকে গড়েছে। আচ্ছা, বাহ। আর দ্বিতীয় যে অংশটা, তার নাম ছিল নিজেকেও প্রত্যাখ্যান শিখছে নিয়তি। দ্বিতীয় ভাগ থেকে একটা লেখা পড়ছি। কাল সারা রাত অন্ধকারে জেগে বুলবুলির খেলা দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর তুমি এসে বসেছ কখন, যেন ঘুম ভেঙে উঠে তোমায় দেখব। শূন্য পক্ষকে শত অক্ষহীনী সৈন্য দিয়ে বলবো, বলো আমি তবে তোমার সারথি। ভোরবেলা দেখেছি ঘরময় ধান ছড়িয়ে রয়েছে, নতুন ধানের শীষ পৌষের ভোরে আজন্ম অঘ্রাণ ভেবে আড়ালে রেখেছি। দেশ হারা ভূমিহীন মানুষের কাছে যেমন পড়ে থাকে আঘ্রাণ নিজস্ব জমির, সেসব রোজ ব্যবহৃত হলে বেড়ে বেড়ে যেত, দেখতে অথচ সাহস হয় না আর। এই আকালের দিনে ফসল বিলাস করছে মাটি। বাহ, অসাধারণ। তোমার এক একটা লেখা শুনছি আর ভাবছি যে কিরকম ভাবনা নিয়ে এবং অদ্ভুত শব্দ চয়ন তোমার লেখার, এবং অদ্ভুত কল্পনা, এবং কল্পনা কেন বলবো, অদ্ভুতভাবে তুমি বাস্তব চিত্রটাকে তুলে ধরেছো তোমার লেখায়। অসাধারণ সত্যি। আচ্ছা, তোমার পরিবারের প্রতিক্রিয়া প্রথম বই বেরোনোর পর? আমার পরিবারে
আমার বাবা, তিনি খানিক অসুস্থ, মানে আচ্ছা। এই মুহূর্তে তিনি মানসিকভাবে অসুস্থ। আচ্ছা। এইটার সূচনা বহুদিন থেকে, মানে আমি বাবার কাছ থেকে যে খুব একটা প্রতিক্রিয়া কখনো পেয়েছি, একদম প্রথম বইটা বেরোনোর সময় বাবা খানিক সুস্থ ছিলেন এবং প্রতিক্রিয়া দিয়েছিলেন, বই বেরিয়েছে। মূলত যে প্রতিক্রিয়া আমি পেয়েছি, বরাবরই পেয়ে এসেছি, সেটা আমার মায়ের কাছ থেকে। এবং আমার মা স্কুলের শিক্ষিকা ছিলেন, পড়াতেন আচ্ছা। স্কুলে। মা যে স্কুলে চাকরি করতেন, আমার সোদপুরে বাড়ি, মা আচ্ছা। সোদপুরের একটি স্কুলে পড়াতেন। সেই স্কুলে যারা মায়ের সহকর্মী ছিলেন, আমি মাসি বলে ডাকতাম, তো তাদের কাছ থেকে তাদের প্রচুর উৎসাহ আচ্ছা। আমি পেয়ে এসেছি। প্রতিক্রিয়া পুরোটাই মার দিক থেকে, এবং মার দিক থেকে অবশ্য দুরকম প্রতিক্রিয়া। একরকম প্রতিক্রিয়া হচ্ছে যে বই বেরোলে মা খুব আনন্দে থাকেন, এবং মায়ের যে ছাত্ররা আসে বা আত্মীয়রা আসে, আত্মীয় বলতে মায়ের স্কুলের দিকের লোক বা এই সূত্রে, তাদেরকে মা ডেকে ডেকে আমার বই দেখান। দেখান, হ্যাঁ, হ্যাঁ। আমার বই দেখান। আমাদের বাংলা সাহিত্যে তো রত্নের অভাব নেই, রত্ন ভাণ্ডার প্রচুর। তো তাও একটা প্রশ্ন, যে কার লেখা পড়তে সবচেয়ে ভালো লাগে, এবং কাকে দেখে বা কার লেখা পড়ে তোমার মনে হয়েছে যে না, আমি লিখবো বা আমি কবি হব? এটা যে কারোর লেখা পড়ে মনে হয়েছে, এই প্রসঙ্গে মনে পড়ে গেল যে ভাস্কর চক্রবর্তীর একটা কবিতার লাইন ছিল, যে কবিতাটি আমার মুখস্থ নেই, কবিতাটি এরকম ছিল যে বিভিন্ন চরিত্রকে দেখতে পাই, কিন্তু সেই চরিত্রটা কোথায় যারা সবসময় শুয়ে থাকে। আমার গল্পের ফেভারিট চরিত্রটি যে সবসময় শুয়ে থাকে, তারা কোথায় সেই চরিত্রটা। তো এরকম কাউকে দেখে যে আমার লেখার কথা মনে হয়েছে এমনটা নয়, কারণ যে যন্ত্রণা পাই গোটা জীবনে বা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে, সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটাতেই লেখা হয়ে গেছে। যাই হোক, আজকের আড্ডায় যখন আমরা রয়েছি, একটু তোমার অন্য স্বাদের, ভিন্ন স্বাদের কবিতা, তোমার গদ্য কবিতা তুমি যদি একটা শোনাও। এটা আমার যে তৃতীয় বইটি হয়েছে, কররেখাপথ, এখানেও তুমি সেই প্রেম পুনরায় পাবে। বেশ বেশ। আমার দুই প্রেমিক, তৈরি হতে থাকা কবিতা আর তুমি। কবিতাকে হিংসে করো না, এই যে লিখছি এক্ষুনি ফুরিয়ে যাবে। প্রতিটি শব্দে আমি হত্যা করছি গ্রামকে গ্রাম, নগরকে নগর, জ্বালিয়ে পুড়িয়ে খাক কেবল প্রেমের কথা লিখে। আমার নিন্দে হয় না, নিন্দে হয় দেবতার। ভাগ্যে আজ কি আছে কে জানে, কত শত লোক নিখোঁজ, এখনো মানুষ যে শহরে চুপ করে থাকে। আমি তার কবি, এসো নিন্দে করো আমাকে। আচ্ছা, এই যে তোমার প্রথম কবিতা লেখা, তারপরে এতগুলো বছর ধরে সেই পথ, সেই যাত্রাপথে হেঁটে চলা, যদি পেছন ফিরে তাকাও, সেই জার্নিটা সম্পর্কে কি বলবে? কিছুই হয়নি এতদিন ধরে, এতদিন নয়, 1 দশক। 1 দশক মানে বিশাল, বিরাট একটা সময়। 4টে বইও হয়ে গিয়েছে। এখন যদি আমি এটা বলি তো লোকজন বলবেন যে কি, কেন এরকম বলছে এসে। কিন্তু সত্যি সত্যি এটা আমার মনে হয়, যখন রাত্রিবেলা একা আয়নার সামনে দাঁড়াই, যে কি পারলাম, কিছু কি লিখতে পারলাম, কিছু যেটা চাই লিখতে, সেটা এখনো অবধি সেরকম কোনো লেখা আমি লিখতে পারিনি যে লেখাটা আজীবন আমি লিখতে চেয়েছি। এবার যে লেখাটা আজীবন আমি লিখতে চেয়েছি, সেটা ওই তুমি যেটা বলছি না, যে কাকে দেখে মনে হলো যে লিখি। কখনো কখনো তো হয় এরকম, রবীন্দ্রনাথের গান শুনে মনে হয় যে এরকম একটা গান আমি কোনোদিন লিখতে পারবো না, যদি লিখতে পারতাম। বিদ্যাপতির কবিতা পড়ে মনে হয় এরকম একটা কবিতা, এরকম একটা পদ যদি লিখতে পারতাম। জীবনানন্দ পড়েও একই কথা মনে হয়, যদি লিখতে পারতাম। কখনো কখনো শাল বদলেয়ার পরেও একই কথা মনে হয়, যদি লিখতে পারতাম। কিন্তু ওনাদের মতো তো হবে না, কিন্তু আমার নিজের হয়তো কিছু কথা আছে যেটা আমি বলতে চাই, বা এমন কিছু এমন ভাবে বলতে চাই। কথা হয়তো একই আছে, কথা তো আমাদের খুব যে বদলে যায় তা নয়। মানে প্রেমের কথা তো একই রকম কথা, হয় তোমাকে পেয়েছি নয় তোমাকে পাইনি, এই 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 এক আফসোস, আরেকদিকে আনন্দ। তো খুব যে কথা বদলে যায় এমন তো নয়, বলার ভঙ্গি বদলায়। তো সেই যেভাবে যে কথা বলতে চেয়েছি, যে সময়ে যেভাবে যে কথা বলতে চেয়েছি, এই 3টে জিনিস একত্র করে এখনো বলতে পারিনি। তুমি পাশাপাশি তো রান্না করতে ভীষণ ভালোবাসো। হ্যাঁ।
যদিও সেটা খাওয়ার সৌভাগ্য এখনো পর্যন্ত আমার হয়নি, চেখে দেখার ইচ্ছে অবশ্যই আছে। তো সেই রান্নার প্রতি ভালোবাসা এবং সেটার একটু গল্পটা নিয়ে একটু শুনবো। এটা আমার রান্নাকেও খুব মনে হয় যে রান্না একটা ক্রিয়েশন, শিল্প, সৃষ্টি, হ্যাঁ। একদমই শিল্পকর্ম। আমার রান্না নিয়েও, রান্নার সঙ্গে জীবন, এটা নিয়ে আমার একটা লেখাও। আচ্ছা, একটু শুনবো অবশ্যই। 2 হাতে বাটা মশলার গন্ধ। সকালের রান্না সেরে উঠেছি, এরপর স্নানে যাব, হাত রাখবো সাবধানে। আজ সাবানের সঙ্গে কোনো গল্প নেই। আরও একদিন ছিল এই রকম, পরশ রেখে দেবার দিন মাঝে মাঝে আসে। মাংস কি আলুর পেঁয়াজ আর রাঁধতে গিয়ে পেঁয়াজ কাটতে হয়, 3-4টের পর চোখ জ্বালা করে। দীর্ঘদিনের অভ্যাসবশত জল গড়ায় না আর। এ সমস্ত আয়োজনে তুমি আছো। নুন মিষ্টি কম বেশি হলে মা কিছু বলে না, চুপচাপ খেয়ে নেয়। আমার খুঁতখুত করে মন সারা দিন, কি এক অযৌক্তিক যন্ত্রণার পিন ফুটে থাকে। আজকাল মন দিয়ে রান্না করি, আর বুঝি সম্পর্ক অনেকটা রান্নার মতন। সত্যি তুমি বলছিলে আর আমি ভাবছিলাম, সত্যি আমাদের একদিন রান্না করলে হয়তো সারাদিন হাতটা একটু জ্বলতে থাকে। বা ওই পেঁয়াজ কাটার গল্পটা প্রথম আমরা যখন রান্না শুরু যেরকম করি, মানুষের হ্যাঁ, সঙ্গে সম্পর্কে প্রথম মনে হতো যে একটু অস্বস্তি হচ্ছে, হ্যাঁ। কিভাবে মানিয়ে নেব, আস্তে আস্তে সেটা যে একটা হয়ে যায়। অভ্যেসে পরিণত হয়। একদম। বেশ, তোমার সঙ্গে আড্ডার লোভ তো আমিও ছাড়তে পারছি না, কিন্তু সময় প্রায় বাদ সাধছে, তাই আজকের মতন এখানেই বিদায় নিতে হবে অনুষ্ঠান থেকে। তবে এরকম আড্ডা, এরকম কথাবার্তা চলতেই থাকবে, আর তোমার রান্নাও কিন্তু খাবো, এটা কিন্তু আগে থেকে বলে রাখলাম। কি হবে তারপর আমি জানি না। আশা করছি ভালোই হবে। তো বন্ধু সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দুই হুজুরের গপ্পে থাকুন, এরকমভাবেই জমিয়ে আড্ডা দিতে আবারও ফিরে আসবো। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার। পায়ের কাছে দূরে ব্লক করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা।